আসসালামু আলাইকুম। বিইং ফারজানা চ্যানেল থেকে আমি ফারজানা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। নিত্যদিনে একজন গৃহিণী যে সমস্ত কাজ করে থাকেন, এগুলো নিয়েই সাধারণত এই ভিডিওটা সাজিয়েছি। আপনি যদি আমার মতো একজন সাধারণ গৃহিণী হয়ে থাকেন আর এ ধরনের ভিডিও আপনার কাছে ভালো লাগে, আশা রাখছি আমার ভিডিওটি ভালো লাগতে পারে। তাই ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আমরা মোটামুটি ঘুম থেকে উঠে প্রত্যেকে কিন্তু প্রতিদিন অন্তত পক্ষে দুবার করে বিছানা গুছাই। তবে যাদের ঘরে বাচ্চা আছে তাদের কিন্তু আলাদা হিসাব, ওরা কিন্তু যখন তখন বিছানা গুছায়, কোনো শিডিউল নেই। তো আমার অবস্থা হয়েছে এরকম, কোনো শিডিউল নেই। যখন বাচ্চারা এলোমেলো করে তখনই কিন্তু বিছানাটা গুছিয়ে রাখি। বাচ্চারা আলাদা রুমে থাকা সত্ত্বেও দেখা যায় আমাদের রুমেই ওদের আনাগোনা একটু বেশি থাকে। আসলে এরকমই তো হওয়া উচিত। পাখি যেখানে ছানা সেখানে থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আমাকে দেখেছে বিছানাটা এভাবে গুছাতে, তো তার মনে হয়েছে যে এটা কিভাবে করে সেও একবার করে দেখুক। তো যেই বলা সেই কাজ, যেহেতু ও চেয়েছে তাই আমিও ওকে দেখিয়ে দিচ্ছিলাম যে চিরুনিটা দিয়ে কিভাবে বিছানার চাদরটা গুছতে হয়। সেই সাথে বলে দিয়েছি, তুমি বিছানা এলোমেলো করলে তোমাকে দিয়ে এই কাজটা করাবো, শিখে রাখো। যে রাঁধে সে চুলও বাঁধে, আর যে এখন বিছানা সাজিয়েছে সে তার চুল সাজাচ্ছে। ভেবেছিলাম ছাদে কড়া রোদে কাপড়গুলো শুকিয়ে নিব, ঠিক সেই মুহূর্তে ঝপঝপ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর ছাদে যাওয়া হলো না। আজকের মতো কাপড়গুলোকে বারান্দাতেই শুকাতে দিয়েছি। তবে কেন জানি বারান্দায় বেশি কাপড় থাকলে আমার ভালো লাগে না, খোলামেলাই ভালো লাগে। কিছুদিন আগেই এই শার্পনারটা এনেছিলাম, দেখতে বেশ কিউট লাগছিল তাই। আর এই যে এটার অবস্থা, এটা ঢাকনা খুলে নিচে যেই ময়লাগুলো থাকে এগুলো কিন্তু নিচেই থাকে, এক্সট্রা মানে জায়গায় এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে না। তো সুবিধার কথা চিন্তা করে এটা নিয়ে এসেছিলাম। কয়েকদিন পরেই এটার অবস্থা একদম নাজেহাল করে দিয়েছে। তো দেখলাম যে নিজে নিজেই আবার এটাকে গুছিয়ে কস্ট্রিপ দিয়ে এটাকে লাগিয়ে নিয়েছে। তো দেখে এক প্রকার খুশি হয়েছে যে নিজের জিনিসটা ভেঙে গিয়েছে সেটাও রিপেয়ার করেছে। আবার দুঃখও পেয়েছি, এত সুন্দর এত কিউট একটা জিনিস এভাবে ভেঙে ফেললো। যারাকে পড়তে বসিয়েছি আমি প্রশ্ন লিখে দিয়েছি, বাকিগুলো ও নিজে থেকেই অ্যান্সার করছে। তো আমি ভাবলাম বসে না থেকে ওর খাতাগুলোকে রুল করে দেই। তো হয় কি, একবারে কয়েক পেজ রুল করে ফেললে পরবর্তী কয়েকদিনের জন্য একটু নিশ্চিন্তে থাকা যায়। আসলে খাতায় রুল করে রাখাটা খুব বেশি দরকার। সবজিগুলো নিচে ছিল, তো ভাবলাম নিচে থাকলে হয়তো চোখে নাও পড়তে পারে, কয়েকটা সবজি থেকে গেলে পরে এগুলো নষ্ট হয়ে যাবে। তো এগুলোকে উপরে তুলে রেখেছি চোখের সামনে, যাতে করে কোন সবজিটা বাকি আছে সেটা খেয়ে ফেলতে পারি। আর এদিকে আমি যেই পাতিলগুলো একদম দরকার সেগুলোকে সামনে রেখে, আর বাদবাকি যেগুলো কম দরকার হয় মানে মাঝে মাঝে ব্যবহার করা হয়, এরকম পাতিলগুলোকে আমি পেছনের সাইডে রেখে এরকম করে গুছিয়ে নিয়েছি। এরকম করে কয়েকদিন পর পর পাতিলগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করি। আসলে আমরা শখে অনেকেই কিন্তু কয়েক রকমের পাতিল কিনে থাকি, দেখা যায় যে এগুলো কয়েকবার ব্যবহার করে রেখে দেওয়া হয়। তো এই ক্ষেত্রে পাতিল খুব দ্রুত নষ্ট হয়ে যায়। শুধু পাতিল কেন, যে কোনো জিনিস যদি আমরা কয়েকদিন পর পর ব্যবহার করি, এই ব্যবহার করার উছিলায় দেখা যায় যে পাতিলগুলো খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায় আর এগুলো যত্নে থাকে। বেশ কয়েকদিন ধরেই চাচ্ছিলাম চপিং বোর্ডটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিব। আর এজন্য আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি ভিম লিকুইড আর 1 টেবিল চামচ কাপড় ধোয়ার যে গুঁড়া সাবান আছে এটা দিয়ে দিয়েছি। আর পানিটাকে খুব ভালো করে গরম করে নিব। দেখতেই পাচ্ছেন এটার অবস্থা খুব খারাপ হয়ে আছে। ঝিঙে জাতীয় সবজি কাটলে বেশিরভাগ সময়ে এরকম হয়ে থাকে। তো আমি এখানে গরম পানিটাকে দিয়ে দিয়েছি। আর পানিটা যখন অল্প একটু ঠান্ডা হয়ে গিয়েছে, অর্থাৎ হাতে ধরা যায় মতো, এই অবস্থায় আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে হাতে একটা জালির সাহায্যে ঘষে নিচ্ছি। আর এরকম তারের জালির সাহায্যে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়।
আর যেভাবেই পরিষ্কার করেন না কেন হাতে জোর থাকতে হবে, হাতের জোর থাকলে খুব ভালো পরিষ্কার হয় এবং দ্রুত পরিষ্কার করা যায়। মিশ্রণটার সাথে ভিনেগার, লেবুর রস আর বেকিং সোডা দিলে কষ্ট ছাড়াই পরিষ্কার হয়ে যেত। তবে যেহেতু একটু কেমিক্যাল প্রোডাক্ট হয়ে যাচ্ছে তো কয়েকদিন পর পর এটা করা যায় না। আমি যেহেতু এভাবে পরিষ্কার করি 3-4 দিন বা প্রতি সপ্তাহে একবার এভাবে পরিষ্কার করে থাকি। আর কেমিক্যাল প্রোডাক্ট দিয়ে পরিষ্কার করলে কিন্তু খুব দ্রুত হাত এবং চপিং বোর্ড এগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো যার কারণে আমি হাতের একটু কষ্ট হলেও ঘন ঘন এভাবেই পরিষ্কার করে নিই। যদি মাছ মাংস কাটার পরে দুর্গন্ধ হয়ে যায় বা বেশি অপরিষ্কার হয়ে যায় তখন হচ্ছে কেমিক্যাল প্রোডাক্ট দিয়ে পরিষ্কার করে থাকি। শুধু যে চপিং বোর্ড তাই নয়, বিভিন্ন রকমের স্টেনলেস স্টিলের জিনিস, হাঁড়ি পাতিল এবং অনেক কিছুই এভাবে পরিষ্কার করতে পারেন। আসলে গরম পানি তো সব কিছুই পরিষ্কার করা যায়, আর আপনারা তো তফাৎ দেখতেই পাচ্ছেন। এটা দিয়ে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়। আমি বেসিন এবং অন্যান্য জিনিসপত্রও কিন্তু পরিষ্কার করে নিয়েছি, যেহেতু একবার এটা বানিয়েছি বা করেছি। তো বেশ কয়েকটি জিনিস একসাথে পরিষ্কার করে নিয়েছি। এর তালিকায় কিন্তু চায়ের ছাঁকনিও ছিল। চায়ের ছাঁকনিটা আপনারা এভাবে পরিষ্কার করে দেখবেন, খুব ভালো পরিষ্কার হয়। হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে রাখা মাছটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তারপরের দিন এটাকে নামিয়ে খুব ভালো করে কাটা বেছে নিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে তো কাটা বাছাই করাটা খুব বেশি জরুরি। আর দেখেছি যাতে একটাও কাটা না থাকে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা কেটে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, আর সরিষার তেলে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। খুব ভালো করে বা বেশি করে ভাজার কোনো প্রয়োজন নাই। এখানে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি, আর ডিমের পরিমাণ আপনাদের কাছে যদি মনে হয় যে একটাই হবে না তো 2টা বা 3টা দিতে পারেন। আসলে যেই পরিমাণে বানাবেন সে অনুযায়ী কিন্তু মশলাগুলো দিয়ে নেওয়াই ভালো। ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর সেই সাথে দিয়েছি লবণ আর ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়া আর পরিমাণ মতো সয়া সস দিয়েছি, টমেটো সস দিয়েছি। হাফ কাপ থেকে একটু বেশি গাজর গ্রেট করে নিয়েছি। গাজরটা কিন্তু খুব মিহি করে গ্রেট করা। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ব্রেড ক্রাম্বস। আর ব্রেড ক্রাম্বসটা দেওয়ার পরে মনে হয়েছে আর একটু মশলা লাগবে, তাই আমি আরও একটু মশলা দিয়ে দিয়েছি। তবে সব কিছু কিন্তু আমি পরিমাণে কম দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে, খুব বেশি মশলাদার করিনি। এবার এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিব। আর এখানে আলাদা করে একটা বাটিতে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এগুলো আমি বাসায় তৈরি করেছি, পাউরুটি ব্লেন্ডার করে আপনারা একটু পাতিলে কিছুক্ষণের জন্য অল্প আঁচে টেলে নিলেই হয়ে যাবে। হাতে একটু তেল ব্রাশ করে এবার এগুলোকে পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল অথবা লম্বাটে শেপেও নিতে পারেন। তা আমি এখানে গোল শেপ নিয়েছি একটু চ্যাপ্টা করে। আপনারা চাইলে বলের মতো করেও বানিয়ে নিতে পারেন। কেক করে সবগুলো বানিয়েছি, আর ব্রেড ক্রাম্বস একটু গড়িয়ে নিয়েছি, এতে করে এগুলো খেতে বেশ ক্রিস্পি হবে। আর বাচ্চারা তো একটু মুচমুচে জিনিস পছন্দ করে। আমি 2টা ট্রেতে নিয়েছিলাম, তারপর দেখলাম ফ্রিজে জায়গা নেই, তো আবার এটাকে একদম ঠাসাঠাসি করে একটার গায়ে আরেকটা লাগিয়ে চেষ্টা করছি একটাতেই কমপ্লিট করার জন্য। তো একটাতে হয়ে গিয়েছে, আবার এটাকে ফ্রিজে রেখে দিয়েছি। আর এটা ফ্রিজে রাখতে এসে ফ্রিজের নর্মালটা খুলেছিলাম, তো নর্মালে দেখলাম যে ডিমগুলো, যেখানে ডিম রাখার যেই জায়গাটা, এখানে ডিম খালি হয়ে গিয়েছে। আর ঝুড়ি থেকে ডিমগুলো নামিয়ে আবারও ফিল আপ করে দিলাম। এটা ডাইনিং টেবিল হলেও নতুন বাসায় আসার পর থেকে ডাইনিং টেবিলে খুব বেশি একটা খাওয়া হয় না। টি টেবিলে অথবা যার যার রুমে সে যখন যার প্রয়োজন তখন খাবারটা খেয়ে নেওয়া হয়, একসাথে খুবই কম খাওয়া হয়। তো এই কারণে এখানে আমার বোন পড়াশোনা করে, ওর টিচার আসলে টি টেবিলে বসে পড়াশোনা করাটা একটু টাফ হয়ে যায়। বেশ কয়েকদিন টেবিলটা মোছা হয়নি, তো আমি এখন এটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। যেহেতু এখানে খাওয়া দাওয়া হয়নি, আমার খুব একটা এখানে আসা হয় না, তো ও পড়াশোনা করে ছড়িয়ে ছিটিয়ে রাখে, আবার কখনো গুছিয়ে রাখে। যেদিন টিচার আসে এদিন তো খুব সুন্দর করে গুছিয়ে রাখে, তারপর দেখা যায় যে এগুলো ছড়িয়ে ছিটিয়েই থাকে। তো এখানে যেহেতু বেশি একটা আমাদের আসা হয় না, তো এটা 2-3 দিন পর পরই পরিষ্কার করা হয়। আর এমনি প্রতিদিন এসে ঝাড়টার দিয়ে চলে যাই। তো আজ যেহেতু এসেছি খুব ভালো করেই পরিষ্কার করার চেষ্টা করছি। আর এই সময়টাতে বাচ্চারা যেহেতু আরবিতে থাকে, আমি একা একা বাসায় থাকি, তো ভাবলাম যে কেননা এই কাজগুলোকে শেষ করে ফেলি, আর তারপরে একটু আরাম করে বসা যাবে, এই আর কি। করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলে নেই। ইউটিউবে চ্যানেলটা যখন খুলেছি তখন এটা কিন্তু সম্পূর্ণই শখের বশে ছিল, এখনও আছে। শখ হয় তাই চ্যানেলটাকে এখনও বাঁচিয়ে রেখেছি বা এখনও চ্যানেলটাকে ভিডিও দিচ্ছি।
আসলে আমি যখন ইউটিউবে ভিডিও দেখতাম তখন হঠাৎ করে একদিন সামনে চলে আসলো যে ইউটিউবে কিভাবে চ্যানেল খুলবেন। তো এটা দেখে আমার ইন্টারেস্ট লাগলো। তারপর আমি ভিডিওটা দেখলাম। ভিডিওটা দেখার পরে ভাবলাম যে আমি একটু ট্রাই করি। ওই যে আসলে ট্রাই করতে করতে হলো কি একটা চ্যানেল খুললাম। তখন কি করলাম, ভিডিও দিব। এখন তো ভিডিও আপলোড করা যাবে না, কারণ চ্যানেল খোলার পরে এটাকে কাস্টমাইজ করা লাগে। তো তারপর প্রফেশনালভাবে ভিডিও দেখে দেখে কাস্টমাইজ করে, মানে একটা আগ্রহ ছিল। তো সেখান থেকেই আমি ২-১টা ভিডিও বানিয়ে দেওয়া শুরু করলাম। তারপর এটা কেন জানি আমার ভালো লাগা শুরু করলো। আসলে ভিডিও দেওয়ার জন্য আমি যে ভিডিওগুলো করি, তারপরে ভিডিওগুলো এডিট করি। তো আমার কাছে মনে হয় যে শুধু শুধু শুয়ে বসে না থেকে একটু যদি ভিডিওর কাজ করি, আমার কাছে আসলে একটা পছন্দের জিনিস হয়ে গেছে। তো সেই ভাবনা থেকে আমি ভিডিওগুলো দেওয়া শুরু করি। আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।